আমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্য আছে, কিন্তু আমরা উভয়েই একটি চুক্তিতে পৌঁছাতে চাই। সম্ভবত আজ আমরা কথা বলবো, হতে পারে ফোনে। আমি শীঘ্রই সাক্ষাতের আশা করছি। এটা আমি বলছি না, এটা মধ্যপ্রাচ্যের কোনো দেশের প্রেসিডেন্ট বলছে না, এটা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার ইরানকে উদ্দেশ্য করে। আপনি কল্পনা করতে পারছেন? আপনি ভাবতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল? ট্রাম্প তো মোটামুটি তার সেনাবাহিনীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী বলে মোটামুটি পুরো পৃথিবী তার সেনাবাহিনী দখল করে নিতে পারে, এই ধরনের সক্ষমতা হাইলাইট করে সে অহংকারে হারিয়ে গিয়েছিল, অহংকারের অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল। যারা ইরানে হামলার আগে বলেছিল ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবে, ইরানের গভর্নমেন্টকে মাটির সাথে মিশিয়ে দিবে, মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানকে আস্ত রাখবে না, ইরানকে গিলে খেয়ে ফেলবে, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবে, এই ধরনের কথা যে বলেছে, এই ধরনের কথা যারা বলেছে, তারা এখন বলছে ইরানের সাথে আমরা আলোচনা করছি, করব, এবং আশা করছি আমরা সাক্ষাৎ করব। সেই লোক বলছে আমরা আশা করছি সাক্ষাৎ করব ইরানের সাথে, যেই লোক এই 20 থেকে 22 দিন আগেও বলেছিল ইরানকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব, ইরানকে আমরা মাটির সাথে মিশিয়ে দিয়েছি, এই ধরনের কথাও বলেছে। এবং কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি সংবাদ সম্মেলনে বলেছে যে ইরানে, কিছুক্ষণ আগে সে অনেক ধরনের কথাই বলেছে, কিন্তু প্রথম সে এই বাক্য উচ্চারণ করে 3 দিন আগে, যে ইরানে আলোচনা করার মতো কোনো ব্যক্তিবর্গ এখন আর বেঁচে নেই। যখন আলী লারিজানি, তারপর হচ্ছে বাশিজের প্রধান, তারপর তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে টার্গেট করা হয়, ইসরায়েল টার্গেট করে হত্যা করে, এরপর থেকে ট্রাম্প বলে তাদের আসলে আলোচনা করার মতো আর কেউ নেই, বা ইরানের গভর্নমেন্টের আলোচনা করার মতো এখন আর কেউ নেই, আমরা এই যুদ্ধে জিতে গেছি, এটা বলেছিল। এরপরে আরও বহু ধরনের কথা বলেছে যে আমরা ইরানের গভর্নমেন্টকে একদম শূন্য করে দিয়েছি, ইরানের গভর্নমেন্টে কেউ নেই, ইরানের গভর্নমেন্টকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলেছিল যে তারা এখন রেজিম পরিবর্তন করতে চায়, সেই রেজিম নাকি তারা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কিভাবে তারা এই রেজিম পরিবর্তন করতে সক্ষম হলো? তারা যেটা বোঝাচ্ছে, সিবিএস নিউজকে একজন মার্কিন কর্মকর্তা যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে, তারা নাকি আয়াতুল্লাহ আলী খামেনি সহকারে প্রথম লেয়ারে যেই নেতৃত্ব আছে, সেই নেতৃত্বদের সেই নেতৃত্বদের টার্গেট করে হত্যা করার পরে পরবর্তী লেয়ারে যারা আছে তারা এসেছে। এই কারণে তারা নাকি সফল হয়েছে আগের যেই রিজিম, সেই রিজিম পরিবর্তন করতে। এখন ঘটনা হচ্ছে, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এই যুদ্ধের আগে বছরের পর বছর, বছরের পর বছর বুলিয়া উড়িয়ে গেছে। তারা তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর পাশাপাশি তারা ইরানের সম্পূর্ণ যেই ব্যবস্থা, ইমাম ভিত্তিক ব্যবস্থা বা ইসলামিক যেই ব্যবস্থা, এই ব্যবস্থাকে একদম গোড়া থেকে উৎখাত করতে চায়, গোড়া থেকে উৎখাত করতে চায়। তারা এই ধরনের কোনো ব্যবস্থা রাখবে না, পাশাপাশি আইআরজিসিকেও তারা দেখতে চায় না। কিন্তু যুদ্ধের 23তম দিনে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ একজন কর্মকর্তা ট্রাম্পের বরাত দিয়ে বলছে যে যুক্তরাষ্ট্র নাকি তাদের রিজিম পরিবর্তন করে ফেলেছে। তাও আবার কিভাবে? তাও কিভাবে? প্রথম লেয়ারের যেই নেতৃত্ব আছে তাদেরকে হত্যা করার মাধ্যমে তারা এই রিজিম পরিবর্তন করে ফেলেছে। যেহেতু সেকেন্ড লেয়ার চলে এসেছে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য সফল। এখন এই ধরনের উল্টোপাল্টা বকে কখন মানুষ? যখন সে আর সামনে এগোতে পারে না, সে আর সামনে এগোতে পারে না, তার আর কোনো রাস্তা নেই, রাস্তা বন্ধ হয়ে যায়, তখন সে উল্টোপাল্টা বকে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের এক সপ্তাহ পর থেকেই মোটামুটি উল্টোপাল্টা বকা শুরু করে। আর 2 সপ্তাহ পর থেকে তো তার আসলে কথার কোনো লাইনই ছিল না। সে এখন এই কথা বলছে, আবার একটু পরে ওই কথা আরেকটা কথা বলছে। তাকে একজন সাংবাদিক আজ জিজ্ঞেস করেছিল যে আপনারা যে ইরানের সাথে আলোচনা করেছেন, ইরান কি আসলে ইউরেনিয়াম সম্পূর্ণরূপে সমৃদ্ধকরণ জিরোতে আনতে
প্রস্তুত হয়েছে বা তারা বেসামরিক কাজেও তাদের ইউরেনিয়াম ব্যবহার করবে না, এই ধরনের কোনো কথা বলেছে? সে সরাসরি বলছে হ্যাঁ বলেছে। কিন্তু অন্যদিকে ইরানের কর্মকর্তাদের সাথে যখন যোগাযোগ করা হচ্ছে, তখন তারা বলছে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি আলোচনা হয়নি। কিন্তু ব্যাকডোর থেকে যেই নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজে ধারণা করা হচ্ছে যে তুরস্ক, জর্ডান, তুরস্ক, মিশর আর হচ্ছে পাকিস্তানের মাধ্যমে একটা আলোচনা হচ্ছে। কিন্তু সেই আলোচনা সরাসরি না, সেই আলোচনা সরাসরি না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই আলোচনা আমরা সরাসরি করছি এবং ইরান আমাদের কাছে এসেছে যুদ্ধবিরতির জন্য। আর ইরান সঙ্গে সঙ্গে এটাকে প্রত্যাহার করেছে যে আমরা যুক্তরাষ্ট্রের কাছে কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য যাইনি। আমরা কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য ইরানের কাছে যাইনি, যুক্তরাষ্ট্রের কাছে যাইনি। আমরা এখনও প্রস্তুত রয়েছি সর্বাত্মক যুদ্ধের। অন্যদিকে ব্যাক চ্যানেলে যেই আলোচনা হচ্ছিল তুরস্ক, মিশর আর পাকিস্তানের মাধ্যমে, সেই আলোচনায় ইরান জানিয়েছে বা ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা গেছে যে যুক্তরাষ্ট্র নাকি তাদের যে ক্ষতিপূরণ, ইরানের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ পাশাপাশি যুক্তরাষ্ট্র যে এই হামলা করেছে এটার দায় স্বীকার করবে, এটা করতে রাজি হয়নি। সেক্ষেত্রে কীতে রাজি হয়েছে? এখানে আপনারা জানবেন ইরান গুরুত্বপূর্ণ 3টা পদক্ষেপ দিয়েছিল বা গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট দিয়েছিল। এই 3টা পয়েন্ট বা এই 3টা দাবি যদি মানে যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে তারা এই যুদ্ধবিরতিতে আসতে পারে। এর মধ্যে যে 2টা চলে গেল, একটা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া, সম্পূর্ণ যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া, যেটা মোটামুটি আপনি 100-150 বিলিয়নও হতে পারে, 1-150 বিলিয়নও হতে পারে, যে পরিমাণ ধ্বংসযজ্ঞ ইসরায়েল যুক্তরাষ্ট্র চালিয়েছে। আরেকটা হচ্ছে তাদের স্বীকার করতে হবে এবং পরবর্তীতে যে তাদের উপর কোনো হামলা হবে না সেটার গ্যারান্টি দিতে হবে। আর এটা মানেই হচ্ছে যুক্তরাষ্ট্র এই হামলা বুঝে শুনে করেছে বা অবৈধ হামলা করেছে, এটা স্বীকার করা। আর এটা যুক্তরাষ্ট্র করতে পারবে না। এটা গেল 2টা। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে ইরানের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা পার্মানেন্টলি প্রত্যাহার করতে হবে, এটার নিশ্চয়তা দিতে হবে। তাহলে বলা যায় সেক্ষেত্রে পার্মানেন্টলি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তারা সম্মত হয়েছে। পাশাপাশি ইরানের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে দিয়েছে। সেক্ষেত্রে যেহেতু আলোচনা সামনে এগোচ্ছে বা ফলপ্রসূ হচ্ছে বলছে যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে ধারণা করা যায় ইরান হয়তোবা ইউরেনিয়াম এবং ক্ষেপণাস্ত্রের বিষয়ে খুব বেশি ছাড় দিচ্ছে না। ইভেন তাদের যেই দাবি ছিল 3টা, সেই 3টা দাবিতেও তারা ইউরেনিয়াম আর ক্ষেপণাস্ত্রের বিষয়টি রাখেনি। মানে এতে করে বোঝা যায় বা বলা যায় যে যুক্তরাষ্ট্র আসলে ছাড় দিয়ে বা বড় ধরনের ছাড় দিয়ে এই যুদ্ধবিরতিতে আসতে রাজি আছে, এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ দিতেই হয় বা এই ধরনের গ্যারান্টি দিতেই হয় যে ইরানে কোনো ধরনের হামলা হবে না, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যেতে পারে। বা যুক্তরাষ্ট্র যদি অ্যাজ ফর এক্সাম্পল 50 থেকে 80 বিলিয়ন ডলার ইরানকে ক্ষতিপূরণ দিতে হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি আরও 20 থেকে 50 বিলিয়ন ডলার খরচ করে, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী যুদ্ধ করে হলেও ইরানকে দমিয়ে ফেলা যাবে। কিন্তু বিষয়টা যতটা সহজ দেখা যাচ্ছে, যতটা সহজ বলা হচ্ছে, ততটা সহজ হবে না। কেননা আপনারা দেখবেন গত 23 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের 24-25 বিলিয়ন ডলারের মতো খরচ হয়েছে। অন্যদিকে ইসরায়েলের খরচ হয়েছে 14-15 বিলিয়ন ডলারের মতো। যদিও অ্যাকচুয়াল খবরটা আসলে ওইভাবে দেয় না যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, কিন্তু তারপরেও ইন্টারন্যাশনাল কিছু গণমাধ্যম থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের 24-25 বিলিয়ন ডলার আর হচ্ছে ইসরায়েলের 14 থেকে 15 বিলিয়ন ডলারের মতো। এখন এটা শুধুমাত্র কিছু অস্ত্রের, যেগুলো ক্যালকুলেট করা গেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যাকচুয়াল খরচ যদি ক্যালকুলেট করা হয় শুধুমাত্র সামরিক খরচ, সেক্ষেত্রে এটা হয়তোবা 35 থেকে 40 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এই 23 দিনে। পাশাপাশি তাদের যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা অকল্পনীয়। অন্যদিকে এই হরমুজ প্রণালী যদি ইরান আরও কিছুদিন আটকে রাখে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পেট্রো ডলার বা তার যে ডলার ব্যবস্থা, সেই ব্যবস্থা ভেঙে পড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর সেটা ইরানকে যে ক্ষতিপূরণ দিবে 50 বা 100 বিলিয়ন ডলার, সেটার কাছে কিছুই না। তারা এই ডলার দিয়েই ট্রিলিয়নস অফ ডলারের এম্পায়ার টিকিয়ে রেখেছে। তারা এই ডলার দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদ
এখনও ধরে রেখেছে। সেক্ষেত্রে এখানে $100 বিলিয়ন সেই ট্রিলিয়নস অফ ডলারের কাছে কোনো কিছুই না। আর ইরান এই হরমুজ প্রণালী মাসের পর মাস বা এই যুদ্ধ মাসের পর মাস যে চালিয়ে যেতে পারবে এটার প্রমাণ তারা দিয়েছে। যুদ্ধের 23তম দিনে এসেও তারা প্রায় 1 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও পাবলিশ করেছে, যেখানে তারা দেখিয়েছে তাদের কাছে অহরহ ক্ষেপণাস্ত্র এখনও রয়েছে, অহরহ ড্রোন রয়েছে, তাদের কাছে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এই ধরনের ওয়েপেন্স তাদের কাছে ব্যাপক মাত্রায় রয়েছে। ড্রোনস তো রয়েছেই, ড্রোন তারা এখন ব্যাপক মাত্রায় উৎপাদনও করছে, এটা তারা প্রকাশ করেছে। সেক্ষেত্রে বলা যায় যুক্তরাষ্ট্র এই সব কিছু মাথায় রেখে এখন হয়তোবা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সরাসরি যোগাযোগ না করে বা ইসরায়েলের প্ররোচনায় না পড়ে, এখন যেহেতু তারা কাদায় আটকে গেছে, সেক্ষেত্রে তারা নিজস্ব ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়ে দেন হচ্ছে এটা থেকে বের হওয়ার চেষ্টা করতে পারে। আর এতে করে তারা মোটামুটি বড় ধরনের ছাড় দিয়ে হলেও ইরানের সাথে একটা নেগোসিয়েশনে আসতে পারে। আর মুস্তফা খামেনি কোনো ধরনের ছাড় দিতে রাজি না, যেখানে দেখা গেছে মুস্তফা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির চাইতে যথেষ্ট পরিমাণ আগ্রাসী ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। আর এতে করে বলা যায় যে ইরান আসলে যুদ্ধবিরতিতে গেলেও তার যেই ফয়দা বা তার যেই দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্য থেকে মেজর কিছু দাবি বা মেজর কিছু পয়েন্ট তারা আদায় করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। আর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ছাড় দিয়ে এই যুদ্ধবিরতিতে আসার জন্য ব্যাপক মাত্রায় চেষ্টা করছে বা করবে। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র মুখে মুখে অনেক ধরনের বুলিয়া উড়াবে, অনেক ধরনের কথা বলবে, যেমনটা দেখা গেছে এই যে উল্টোপাল্টা বক্তব্যর মাধ্যমে। যেমন ট্রাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে আমরা রিজিম পরিবর্তন করে ফেলেছি, কিভাবে প্রথম লেয়ারের যেই নেতারা ছিল তাদেরকে হত্যা করে। এই ধরনের বক্তব্যের মাধ্যমে তারা এটা প্রমাণ করার চেষ্টা করবে, মার্কিন জনগণকে এটা বোঝানোর চেষ্টা করবে যে আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি, এই যুদ্ধে আমরা ইরানকে পরাস্ত করেছি। এই ধরনের কিছু কথাবার্তা, এই ধরনের কিছু রিপোর্টের মাধ্যমে তারা এটা করতে পারে। তবে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ছাড় দেওয়ার জন্য কিছুটা রাজি হয়েছে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ইরানও হয়তোবা কিছুটা ছাড় দিয়ে এই যুদ্ধবিরতি আলোচনা সামনের দিকে এগোতে পারে। আর এমনটাও হতে পারে যে এই যুদ্ধবিরতি বা এই যুদ্ধবিরতি আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের সময় ক্ষেপণের একটা রাস্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের 5,000 মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে, আপনারা দেখেছেন। মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে তারা, সিঙ্গাপুর এশিয়া হয়ে দেন হচ্ছে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। কিন্তু এখন ঘটনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট যেই কথা বলছে বা আগে থেকেই যেই আলোচনা, যেই চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দেওয়া হচ্ছিল বা চাপ তারা ফিল করছিল বা যেটা দেখা যাচ্ছিল আন্তর্জাতিক মিডিয়ায়, সেক্ষেত্রে আপনি যদি বিশ্লেষণ করে দেখেন, সেক্ষেত্রে ইরানের উপর আরও শক্তিশালী হামলা হওয়ার সম্ভাবনাটা খুব কম। কেননা যুক্তরাষ্ট্র ভয়াবহ চাপে, ভয়াবহ কাদায় ফেঁসে গেছে। এই কারণে কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা যুক্তরাষ্ট্র আসলে আলোচনা করতে এখন বাধ্য হয়েছে, এমন একটা স্টেজ তৈরি হয়েছে যেখানে আসলে যুক্তরাষ্ট্রের আলোচনা করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই। সেক্ষেত্রে বলা যায় এটা হয়তোবা আলোচনার প্রথম ধাপ হতে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এমনটা করতেও পারে যে তাদের মেরিন সেনাকে এই সপ্তাহের শেষের দিকে বা তাদের যেই 5 দিনের আলটিমেটাম বা 5 দিনের যেই সময় নেওয়া হয়েছে, এই 5 দিন পরে তারা একটা ফিল্ড অপারেশন চালাতে পারে। দেখা যাক সর্বশেষ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে রাখছি এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।